আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। যার যার অবস্থান থেকে নতুন করে দেশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানান তিনি। এর আগে গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তাকে দেখতে ভিড় জমান দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। স্বদেশ প্রত্যাবর্তনের 4 দিন পর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের খবর শুনেই নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। দলের কাণ্ডারি প্রিয় নেতাকে দেখেই স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেই সাধারণ মানুষের চলাচলের অসুবিধার বিষয়টি উপলব্ধি করে কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। নতুন করে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বানও জানান তারেক রহমান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। সে সময় মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 300 আসনের বিপরীতে 3000-এরও বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। সকাল থেকেই প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিবন্ধন স্থগিত থাকায় অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন খান আলামিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী জানান, মনোনয়ন জমায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। এ ধারা অব্যাহত থাকলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা আসনের জন্য আমরা 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যারা আছেন, একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, তারাও মাঠে কাজ করছেন। আমরা যদি এমন কিছু পাই অবশ্যই তাদের, এবং যদি আমাদের কনফিউশন থাকে আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে সেটা রেফার করতে পারব। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রের পথ উত্তরণের জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি। দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য, দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। ঢাকা 14 আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক সহ হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনের কালো টাকা, প্রশাসনিক ম্যানিপুলেশন এবং নানা ধরনের সন্ত্রাস, এটা এখনো পর্যন্ত তার কিছু ঝুঁকি আছে। আমি আশা করতে চাই নির্বাচন কমিশন, সরকার মিলে তারা কালো টাকা মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে আহ্বান জানাচ্ছি, সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। 12 তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। একটি সুন্দর নিরাপদ বাসযোগ্য ঢাকা 4 করার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি।
30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আর সারা দেশের 300 আসনে ভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এছাড়া ইসির নিবন্ধিত 53টি দলই ভোটে অংশ নিতে পারবে। খান আলামিন, RTV, ঢাকা। এদিকে ফেনী 1 আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু। বগুড়া 6 আসনের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনের জন্য জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। বগুড়া 7 আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এই আসনতে তিনি অতীতে বহুবার নির্বাচন করেছেন, এখানে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আজকে তিনি সেখানে নির্বাচন করবেন। বগুড়া 6 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসনে সহকারী রিটার্নিং কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করে আছে। বিশেষ করে এই কারণে যে দীর্ঘ প্রায় 17 বছর এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন জমা দেন তার সহধর্মিণী ডক্টর শরীফা করিম স্বর্ণা। ভোলা 3 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। অতীতের কালো অধ্যায় ভুলে গিয়ে বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা হবে এবং আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাব। খুলনা 5 আসনে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। প্রধান উপদেষ্টা যেভাবে আশাবাদ ব্যক্ত করছেন ঈদের দিনের মতো উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, সেই পরিবেশটা করার দায়িত্ব আপনার এবং ইলেকশন কমিশনের। রংপুর 2 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ATM আজহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনোনয়নপত্র জমা দিয়েছেন পটুয়াখালী 3 আসনে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন। আবরার মাহি, RTV। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপি তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। ফলে বগুড়া 2 আসন থেকে তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেন মান্না। সেদিন হাইকোর্ট সব শুনে তার রিট খারিজ করে দেয়। পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসাবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কর্মতৎপরতার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন।
ফাহমিদা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন এবং জমাদানের শেষ সময় ছিল আজকে বিকেল 5টা পর্যন্ত, এবং বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়ার পরে আমরা দেখেছি যে কোন বাগিচায় বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত জমা দিতে পারে না এবং তাদেরকে বলা হয়েছে হাইকোর্টে যাওয়ার জন্য। এবং সর্বশেষ যে তথ্য, সেগুন বাগিচা নির্বাচন অফিস সহ আশপাশে যে সাব ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো থেকে এখন পর্যন্ত সর্বশেষ যেই মনোনয়নপত্রের সর্বমোট সংখ্যাটি একসঙ্গে যোগ করার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে। ব্রিফের মাধ্যমে জানানো হবে টোটাল সংখ্যা কত। তবে এখন পর্যন্ত যেটি আমরা জানি, সেগুনবাগিচায় 13টি সংসদীয় আসনের মনোনয়ন উত্তোলন এবং জমাদানের শেষ সময় ছিল আজকে এখানে। এবং এর সাথে সাথে কিন্তু আমি একটু জানিয়ে রাখতে চাই, নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়ন জমা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বিকেল 5টার ঠিক আগ মুহূর্তে এখানে এসে জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং ঢাকা 9 আসন থেকে তাসলিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সেখানে জমা দিয়েছেন। এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা 4 আসনের সৈয়দ জয়নুল আবেদিন বাংলাদেশ জামাতে ইসলামী, এবং মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা 5 আসন থেকে কামাল হোসেন বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে, এবং ঢাকা 9 আসন থেকে কবির আহমেদ, ঢাকা 8 মুফতি কেফায়েতুল্লাহ কাশফি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ঢাকা 14 আসন থেকে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী। আমরা এখানে এছাড়া যেমনটি দেখতে পেয়েছি, বিভিন্ন প্রার্থীরা তাদের তারা জমা দেওয়ার পর থেকে তারা ব্রিফ করছে। আমরা যদি এখানে একটু কথা বলি, জাতীয় নাগরিক পার্টির থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে এবং সকল দলকে সমান নিরাপত্তার নিশ্চিত করা হবে। জি, আজকে আমাদের দলের আহ্বায়কের পক্ষ থেকে এখানে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ তারা জমা দিয়েছেন। এবং আমাদের দলের শুনছিলেন এখানে জাতীয় নাগরিক পার্টির আরও একজন নেতা জমা দেওয়ার পরে তিনি কথা বলছিলেন। এছাড়া আরও অল্প কিছুক্ষণ পরে ব্রিফ করা হবে, আমরা তখন জানাতে পারবো সর্বশেষ কত সংখ্যায়, কত আসনে কতজন এমপি পদপ্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সেগুনবাগিচা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজেপিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখারও তাগিদ দেন তিনি। সকালে বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। শাকিবুর রহমানের রিপোর্ট। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 72 সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরাকারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে, তবে তা ধরা পড়ছে। 2-4টা যে অস্ত্র ঢুকতেছে না তা না, এবং ঢুকছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। আগামী নির্বাচনে 35,000 বিজিবি সদস্য মাঠে থাকবে। সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান বিজিবি মহাপরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। এছাড়াও বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। শাকিবুর রহমান, RTV, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু
ও হল সংসদ নির্বাচনকাল। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবার মতো অধিকার আদায়ের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এতে বেশ উচ্ছ্বসিত তারা। এবারে নির্বাচনে কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পদে মোট 187 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ক্যাম্পাস। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনও। জানিয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য 38টি এবং হল সংসদের জন্য 1টি মিলিয়ে মোট 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। 1987 সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মজুমদার। রনি, আগামীকালের ভোট ঘিরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফারিয়া। আপনারা জানেন যে প্রতিষ্ঠার পর এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীর যক্সু নির্বাচন ও হল সংসদ নির্বাচন আগামী 30 ডিসেম্বর উপস্থিত হবে। নির্বাচনের এই ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ 1987 সালে জগন্নাথ কলেজের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, আপনারা জানেন। নির্বাচন বিষয়ে যখন আমরা কথা বলি, নির্বাচনকে ঘিরে গতকাল শেষ দিনের মতো প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। দিনভর ক্যাম্পাসের প্রার্থীদের গণসংযোগ, মত বিনিময়, সবার সঙ্গে সাক্ষাৎ এবং লক্ষ্য করা গেছে। জাতীয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান সাহেবের সাথে আমরা জানতে চাইলে তিনি আমাদেরকে জানান, নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। উনি আশা করছেন সফল এবং সুষ্ঠুভাবেই নির্বাচন করবেন। নির্বাচনের দিনকে কেন্দ্র করে প্রবেশ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, কেবল শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচনের কাজে বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। আমরা এখন পর্যন্ত যা দেখতে পেরেছি, নির্বাচনের যে অবস্থা এবং জগন্নাথ যে ক্যাম্পাসের যে বর্তমান পরিস্থিতি, খুবই উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে এবং ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত প্রত্যেকটি যে বুথ এবং কেন্দ্র সবগুলোই প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যারা প্রার্থীরা আছেন কেউ এদিকে আসছেন এবং যারা ভোটাররা আছেন তারা অনেকেই এখনো ক্যাম্পাসের ভিতরে আছেন এবং যে বুথগুলো তৈরি করা হয়েছে সেই বুথগুলোর আশেপাশে অনেকেই এখনো সমর্থিত প্যানেলের যে প্রার্থীরা এবং যারা ভোটার তারাও এখন আমরা লক্ষ্য করছি যে আছে। কিন্তু ক্যাম্পাসে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো উশৃঙ্খলা কোনো কিছু এখনো বিরাজ করেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন এবং আমরা যে এখন। রানী, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। আসিফ মাহমুদ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলের পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এদিকে এর মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হওয়ার প্রত্যাশা করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। শীতে কাঁপছে সারা দেশ। তীব্র শীত, ঘন কুয়াশা আর কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের কয়েকটি জেলায়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষও। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। পৌষে শুরু থেকেই হাড়কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ, অন্যদিকে কমেছে দিনের তাপমাত্রা। টানা দ্বিতীয় দিনের মতো সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থেকে পরিত্রাণে অনেকেই বসেন আগুন পোহাতে। হিমেল হাওয়া আর ঠান্ডার প্রকোপে কুড়িগ্রামের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা কেটে গেলেও সপ্তাহ জুড়ে দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতায় বেশি বিপাকে পড়েছেন কৃষিকাজ ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী।
উত্তরের জেলা দিনাজপুর পঞ্চগড়েও জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার সাথে কমেছে দিন ও রাতের তাপমাত্রা। দিনের বেলাতেও সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগ বেড়েছে ঝালকাঠির ছিন্নমূল মানুষের। অসহায় হয়ে পড়েছে দিনমজুররা। অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। পদ্মাপাড়ের জনপদ পাবনার ঈশ্বরদীতে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশের সাথে শীতের মাত্রা বেড়েছে দক্ষিণাঞ্চলের জেলা যশোর ও চুয়াডাঙ্গাতেও। সুলাইমান কবির, RTV। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জন আহত হয়েছেন। সোমবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রেল ওভার ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লা থেকে ভাঙ্গাগামী একটি ট্রাকের চালক ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে চালক সহ ট্রাকে থাকা 9 জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের তৃতীয় দিনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 6 জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 2 বিচারকের উপস্থিতিতে নেওয়া হয় এই সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মামলার অগ্রগতি বিষয়ে আদালতকে অবহিত করা হয়। এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার 30 আসামির গ্রেপ্তারে 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তামাক কোম্পানি হস্তক্ষেপের সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বের 66 আর এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে। এই হস্তক্ষেপের ঘটনা বেশি ঘটছে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী ঘিরে। এক গবেষণায় কথা জানান গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা। সোমবার রাজধানীর সিটপ মিলনায়তনে এই গবেষণাপত্রের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদন দেয় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে শিগগিরই এর গেজেট প্রকাশের আহ্বান জানান। তামাকের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর অন্যতম একটা কারণ হচ্ছে তামাক হচ্ছে শুরু। তামাকের পরে কিন্তু ড্রাগস এবং অন্যান্য অনেক কিছুতে আসক্তির একটা সাধারণ প্রবণতা থাকে। তরুণ প্রজন্মের বিষয়গুলোকেই আমরা গুরুত্ব দিচ্ছি যে তাদের যেন এই আসক্তি থেকে তাদের মুক্ত রাখা যায়। 2025 সালের পুরো বছর জুড়েই স্থবির ছিল শিক্ষাঙ্গন। সারা বছর ধরে চরম সংকট, অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে দেশের শিক্ষা খাত। বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের আন্দোলন, কর্মবিরতিতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম পাঠদান। আলোচনায় ছিল শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এসএসসি, এইচএসসির ফল বিপর্যয়, বৃত্তি পরীক্ষা। আবার অব্যাহত রয়েছে 7 কলেজ নিয়ে আন্দোলনও। আর বছরে সবথেকে বড় ঘটনা ছিল মাইলস্টোন ট্র্যাজেডি। 2025 সালে শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা জানাচ্ছেন শাকিবুর রহমান। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা 2025 সাল জুড়ে শিক্ষা ব্যবস্থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বছর জুড়ে নিয়মিত দাবি আদায়ে আন্দোলনে শিরোনাম হয়েছেন বিভিন্ন স্তরের শিক্ষকরা। আন্দোলন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেতন ভাতা, গ্রেড ও চাকরি নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্তরের শিক্ষকদের আন্দোলন শিক্ষা কার্যক্রমকে মারাত্মক ব্যাহত করে, যার প্রভাব দেখা যায় এসএসসি ও এইচএসসি ফলে। প্রশ্ন একটু কঠিন ছিল, প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে। চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র স্পষ্ট হয়। কয়েক বছরের তুলনায় ভালো ফলের পর এবার 2 স্তরের পরীক্ষার ফলে বড় ধরনের ধস নামে। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, এই সিদ্ধান্ত সহজ নয়,
কিন্তু প্রয়োজনীয়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাশের হার দাঁড়িয়েছে 68.45%, যা গত বছরের তুলনায় 14.59% কম এবং গত 16 বছরের মধ্যে সর্বনিম্ন ফল। দীর্ঘ 16 বছর পর অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা ফের চালু হয় শিক্ষাঙ্গনে কিছুটা স্বস্তি ফিরে আসে। 2025 সালে এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 3,46,591 জন শিক্ষার্থী। বছরের বড় অংশ জুড়ে আলোচনায় ছিল বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো। বছরের সবথেকে বড় ট্র্যাজেডি ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা। 21শে জুলাইয়ের এই মর্মান্তিক ঘটনায় কেঁদেছে গোটা দেশ। বিমানের আঘাতে প্রাণ হারায় শিশুসহ 35 জন। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে। তিনি আরও জানান, যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে এবং এই বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আরও আলোচনা করা হবে। বিস্তারিত আরাফাত ইয়াসের রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে মুখোমুখি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এলাগা অবকাশ যাপন কেন্দ্রে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবন্ধের আশার কথা শোনান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই একটি শান্তি চুক্তি সম্ভব, তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে এই প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই উদ্যোগ যদি প্রতি মাসে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে তাহলে তা বাস্তবায়নে তিনি প্রস্তুত। অন্যদিকে শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে আছে ডনবাস অঞ্চল। রাশিয়ার দাবি, পুরো ডনবাস অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অঞ্চলটির অধিকাংশই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাতেও ডনবাস পুরোপুরি রাশিয়ার হাতে দেওয়ার কথা বলা হয়েছে, তবে এখনো এতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির সংঘাত আরও দীর্ঘ হতে পারে। মস্কোর মতে ডনবাস ইস্যুতে কিয়েভকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে যুদ্ধ থামানোর কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও ডনবাস ইস্যুই এখন শান্তি চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। পারমাণবিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে দূরপাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়া উপদ্বীপের পশ্চিম দিকে সাগরের উপর নির্ধারিত পথ ধরে উড়ে গিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। রোববার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। পরীক্ষায় সফল হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন কিম। সম্প্রতি নিজেদের সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরতে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। গত সপ্তাহে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কাজ পরিদর্শন করেন কিম জং উন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উন্মোচিত হলো CAS আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের শিরোপা। দুপুরে বাংলাদেশ অলিম্পিক ভবনে হয় পর্দা ওঠে শিরোপার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। এ সময় স্কোয়াশকে এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন তিনি। আগামী 2 জানুয়ারি থেকে 6 তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে পাকিস্তান, মিশর, জাপান, মালয়েশিয়া, কুয়েত, বাহরাইন ও বাংলাদেশ সহ 10 দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্মি স্কোয়াশ ও বসুন্ধরা স্পোর্টস সিটিতে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।